প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একটি দেশের অর্থনীতির মূল চালকের শক্তি হলো ব্যবসা। এই আর সফল ব্যবসার মূল খুঁটি হলো দক্ষ মানব সম্পদ এবং এর সঠিক ব্যবস্থাপনা। এই বৈশ্বিক মহামারী করোনায় দেশে 5,68,000 কোটি টাকারও বাজেট ঘোষণা হয়ে গেল সম্প্রতি। আমরা কি পারবো আমাদের অর্থনীতিকে সচল রেখে সামনে এগিয়ে যেতে? অর্থনীতির সমীকরণের সাথে তাল মেলাতে আমাদের দেশের মানব সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়নের জাতীয় বিশেষজ্ঞরা কি ভাবছেন? আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন দেশের এইচআর কিংবা হিউম্যান রিসোর্সেস এর শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশন বা FBHRO এর প্রেসিডেন্ট জনাব মোশাররফ হোসেন। আমাদের সাথে আরো উপস্থিত রয়েছেন দেশের FBHRO এর ভাইস প্রেসিডেন্ট, অন্যতম দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট ট্রেনার জনাব কাজী এম আহমেদ। আমাদের সাথে আরো যোগদান করবেন FBHRO এর পরিচালনা পর্ষদের সদস্য পরিচালক নীলুফার করিম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকেও আমাদের ইনভাইট করার জন্য। প্রথমে আমি আসতে চাই জনাব কাজী এম আহমেদ, আপনার কাছে। আপনি দেশের প্রথম সারির একজন আন্তর্জাতিক প্রশিক্ষণ এবং মানব সম্পদ বিশেষজ্ঞ। আপনি বোর্ডের প্রেসিডেন্ট এবং FBHRO এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োজিত আছেন এবং লাইভস ভার্সাস লাইভলিহুড প্রোগ্রামের মডারেটর এবং কনসেপ্ট ডেভেলপমেন্টের নিয়োজিত আছেন। সো এই ক্ষেত্রে আমরা আপনার কাছে জানতে চাই যে এই প্রোগ্রামটির এই যে আপনাদের এই আয়োজনটির যে উদ্দেশ্য সেটি সংক্ষেপে যদি আমাদের তুলে ধরতেন, এবং সেই সাথে এইচআর সংগঠনের ফেডারেশন হিসেবে মানব সম্পদ ব্যবস্থাপনায় এবং মানব সম্পদ উন্নয়নে FBHRO এর ভূমিকা সম্পর্কে যদি একটু বলতেন। ধন্যবাদ জুয়েল। ফার্স্ট অফ অল অনেক ধন্যবাদ এই CNI এর এই প্রোগ্রামে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। FBHRO যারা আমরা ফাউন্ডিং কি বলবো ডিরেক্টরস আছি। আমি প্রথমেই বলবো, আপনি কোথায় জানেন যে একটি ফেডারেশন কি কাজ করে আর একটি অ্যাসোসিয়েশন কি কাজ করে, দুটো এক নয়। একটি অ্যাসোসিয়েশন করে কি তার মেম্বার ইন্ডিভিজুয়ালদের ক্যাপাসিটি বিল্ডিং করে, আর আমরা HR ফেডারেশন, যার নাম হচ্ছে FBHRO, আমাদের কাজ হচ্ছে অর্গানাইজেশন এবং অ্যাসোসিয়েশন এবং চেম্বার এদের ক্যাপাসিটি বিল্ডিং। আর সেজন্যই যে প্রোগ্রামটি 4 জুলাই হতে যাচ্ছে, জীবন বনাম জীবিকা বা লাইভস ভার্সেস লাইভলিহুড, এখানে আমরা চেম্বার লিডার্স, অর্গানাইজেশনাল লিডার্স, অ্যাসোসিয়েশন লিডার্স তাদেরকে ডেকেছি, কারণ আমাদের অনেক উদ্দেশ্যের মধ্যে একটা হচ্ছে অ্যাডভোকেসি করা, ক্যাম্পেইন করা। তার মানে হচ্ছে এই যে গভর্নমেন্টের হাই অফিসিয়াল আমাদের প্রোগ্রামে যদি আসেন, আমাদের চেম্বার লিডার আমাদের মধ্যে আছেন, তাদের যে আলাপগুলো করি, আমরা কিছু আলাপকে বলি পলিসি ডায়ালগ। আমরা ইন্ডিভিজুয়ালের পরিবর্তনের চেয়ে অর্গানাইজেশনের প্রেসিডেন্টরা যদি তাদের মাইন্ডসেট পরিবর্তন হয়, অ্যাসোসিয়েশন অথবা সিইওদের, তাহলে তাদের ইন্ডিভিজুয়াল পরিবর্তন হয়। এই প্রসঙ্গে আমি বলে রাখি, অর্থটা কিন্তু ক্লিয়ার। আমাদের বাস্তবতা হচ্ছে ইকোনমিকে সচল রাখতে হবে, কিন্তু ইকোনমিকে সচল রাখতে গেলে আবার মানুষও যেন সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত হন, তার হিউম্যান লাইফ, আমাদের মানুষ যেন কম মৃত্যুবরণ করেন, এটি বাস্তবতা হয়ে গেছে এখন বলতে হয়। কিন্তু সেটা কিন্তু এতটা সহজ নয়। একটা নিশ্চয়ই আমরা বিশ্বাস করি FBHRO থেকে যে একটা ডায়ালগের মধ্যে একটা ক্রিয়েটিভ আইডিয়াস আমরা বের করে আনতে চাই। বিভিন্ন যে গেস্ট আমরা থাকবেন তাদেরকে জিজ্ঞেস করবো যে হোয়াট আর দে থিঙ্কিং, অপরচুনিটি গুলো কি, চ্যালেঞ্জ গুলো কি, আর ওয়ে ফরওয়ার্ডটা কি। যেটা হবে এই আলোচনা, আমাদের 1.5-2 ঘন্টার আলোচনায় বিভিন্ন যা প্রেসিডেন্ট এবং অন্যান্য অর্গানাইজেশন, চেম্বার এবং অ্যাসোসিয়েশনের যারা কর্ণধার থাকবেন, তাদের কাছ থেকে আমরা যে আইডিয়াগুলো পাবো, আর FBHRO আমাদের যে ফাউন্ডিং বোর্ড আছে তাদেরও যে আইডিয়া, এটা মিলিয়ে আমরা একটা পলিসি গাইডলাইন কি কি হতে পারে সেটা আমরা তৈরি করব। তৈরি করে সরকারকে আমরা পাঠাবো, কারণ একা সরকারের পক্ষে অনেক কিছু করা সম্ভব না। আমরা 9টা সংগঠনের একটি ফেডারেশন, যেখানে অ্যাসোসিয়েশন আছে, HR সংক্রান্ত অর্গানাইজেশনও আছে। তো আমরা
মেইন উদ্দেশ্য সংক্ষেপে যদি আমি শেষে এসে কনক্লুশনে আপনাকে বলি, আমরা জানতে চাই যে এই জীবন বনাম জীবিকার যে একটা চ্যালেঞ্জে আমরা পড়েছি, এই সময় বেস্ট কোর্স অফ অ্যাকশন কি, আমরা কি কি পদক্ষেপ নিলে সর্বনিম্ন সংখ্যক মানুষের ক্ষতি করে আমাদের ইকোনমিকে সচল রাখতে পারি। এবং সে জায়গায় যেই প্রেসিডেন্টস এবং অন্যান্য যারা অর্গানাইজেশনের সিওরা আসবেন, তারা যে কথাগুলো বলবেন, তারা কি করছেন আর কি করবেন, আর আলোচনার মধ্যে থেকেও কিন্তু অনেক পাওয়ারফুল আইডিয়া বেরিয়ে আসবে আমরা বিশ্বাস করি। আর সেটাকে নিয়ে আমরা পলিসি অ্যাডভোকেসি করব এফবিএইচআরও থেকে। আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে চলে আসতে চাই জনাব মোশাররফ হোসেন আপনার কাছে। আপনার মাধ্যমে আমরা জানতে চাই এবং একটু বলতে চাই যে জনাব মোশাররফ হোসেন, আপনি দেশের একজন এইচআর নক্ষত্র এবং আন্তর্জাতিক এইচআর গুরু। এইচআর এবং এপিএইচআরও কিভাবে করোনাকালীন এই সময়ে লাইভস ভার্সাস লাইভলিহুড প্রোগ্রামটির মাধ্যমে ব্যবসা এবং জীবিকা সচল করতে অগ্রণী ভূমিকা করতে পারে বলে আপনি মনে করছেন? একটা প্রশ্ন, ভালো একটা প্রশ্ন করেছেন, সেটার উত্তরটাই আমি এখন দেওয়ার চেষ্টা করব। আসলে আপনি যদি দেখেন যে ওয়ার্ল্ডের প্রায় 213টা দেশে এই করোনা প্যান্ডেমিক চলছে এবং এটা মুভ করছেন ফ্রম ওয়ান সাবকন্টিনেন্ট টু অ্যানাদার সাবকন্টিনেন্ট, এবং ভেরি আনফরচুনেটলি এখন এটা এশিয়া, সাউথ এশিয়ার দিকে, আমাদের সাউথ ইস্ট এশিয়ার দিকে এখন আসছে। দেখছেন প্রতিদিনই আমাদের মানে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যাটা খুবই উদ্বেগজনক ভাবে চলছে। এখন এই একটাই প্যান্ডেমিক, যে প্যান্ডেমিকের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ। অন্য পশু পাখি, জীব জানোয়ার এবং অন্য অ্যাসেটের থেকে মানুষ বেশি এফেক্টেড হয়ে গেছে। এবং আপনি শুরুতেই বলেছেন যে 5,68,000 কোটি টাকার একটা বাজেট মাননীয় সরকার উপস্থাপনা করেছেন, এবং আমরা আশা করছি সেই বাজেট প্রণয়নের মাধ্যমে আমরা উত্তরণের দিকে যাব। আপনি যদি দেখেন যে আমাদের বাংলাদেশের যত সম্পদ আছে, সকল সম্পদগুলি প্রায় শেষ হয়ে যাওয়ার পথে, গ্যাস, তেল এগুলি থেকে ধরে, কিন্তু হিউম্যান রিসোর্সের যে সম্পদটা, এই সম্পদটা কিন্তু প্রতিনিয়ত অ্যাপ্রিসিয়েট করছেন, এবং আমাদের ইভেন 1 কোটি 100 কোটি অদক্ষ লোক বাইরে পাঠাইও কিন্তু আমরা প্রায় $25 বিলিয়ন আমরা নিয়ে আসছি। তো এখন এই যে একটা প্যান্ডেমিকের মধ্যে এই যে আমাদের শ্রেষ্ঠ সম্পদ মানুষ যে একটা বিপর্যয়ের মধ্যে পড়ছেন তার জীবন নিয়ে, কারণ প্রতিদিনই মৃত্যু হচ্ছে। আজকেও আমাদের একজন অনেক বিজনেসের নক্ষত্র লতিফুর রহমান সাহেব মারা গেছেন, এরকম অনেক বড় বড় ব্যক্তিত্ব মারা যাচ্ছেন এবং অনেক লোক মারা যাচ্ছেন। এই একটা বিপদ থেকে বাঁচার জন্য তাহলে আমাদের প্রথম বিষয়টা যেটা হবে, হাউ টু সেভ আওয়ার লাইফস, হাউ টু কিপ আওয়ারসেলফ সেফ। কিন্তু আপনি দেখেন যে বিশ্বের প্রায় সব দেশেই লকডাউন করেছেন, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর এটা খুলে দিতে হয়েছে উন্নত দেশ সময়। অনেকেই বলেন যে লকডাউনটা উঠে দিলেন কেন বাংলাদেশ সরকার? আরে বাবা, আমাদের তো বিপদ দুইটা। একদিকে হলো যে যদি আমি জীবন বাঁচাতে চাই তাহলে আমার জীবিকা কি হবে, এই দুইটার দোলাচলে পড়ে আমাদের কিন্তু এই যে বিভিন্ন প্রিকশন নিয়ে আমাদেরকে কিন্তু লকডাউনটা ছেড়ে দিতে হয়েছে, যেটা মান্থ লং যেটা ছিল। এখন তাহলে আমাদের এখন কি করতে হবে? আমাদের কাজও চালিয়ে যেতে হবে, আবার জীবনও রক্ষা করতে হবে। এবং আপনি জানেন যে আমাদের বাংলাদেশের বেশিরভাগ ইন্ডাস্ট্রি বা এমপ্লয়মেন্ট সেক্টরটা হলো প্রাইভেট সেক্টর, প্রায় 90-95% জব প্রাইভেট সেক্টর। এখন তাহলে আমাদের এই জীবন কিভাবে ঠিক রেখে, সেফটি সিকিউরিটি রেখে আবার বিজনেসও চালিয়ে যাওয়া যাবে, কারণ না হলে আমাদের সম্ভব না। এই আলোচনাটা করার জন্যই কিন্তু আমরা আগামী 4 তারিখ যে 8টার সময় যে আলোচনাটা করেছি, সেখানে আমরা বিভিন্ন ফেডারেশনের প্রেসিডেন্ট এবং বিভিন্ন মানে ডাইরেক্টরদেরকে আমরা নিয়ে আসছি, এবং সাথে আমাদের সাবেক বাণিজ্য সচিব এবং এনবিআর এর চেয়ারম্যান জনাব গোলাম হোসেন সাহেব, উনিও থাকবেন। আমরা একটা আলোচনা করে একটা দিক নির্দেশনা জাতিকে দিতে চাই, সরকারের কাছেও প্রস্তাব করতে চাই যে আসলে এই ধরনের এই যে একটা মানে সিচুয়েশন, যেখানে জীবন এবং জীবিকা দুইটা প্রশ্নই আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, এই জায়গায় আমরা কি করব। এবং সেক্ষেত্রে সরকারের অবশ্যই সুচিন্তিত মতামত আছে, কিন্তু আমরা ফেডারেশন হিসাবে যেহেতু আমরা মানুষ নিয়ে ডিল করি, মানব সম্পদ নিয়ে ডিল করি, আমাদের প্রেক্ষাপটটা এবং বিজনেস কমিউনিটি, বিজনেস লিডার এবং যারা মানে ফেডারেশন আছে,
আমরা কিভাবে ভাবছি। কারণ এই দেশকে যদি করোনা থেকে বাঁচাতে হয়, রক্ষা করতে হয়, তাহলে আমাদের সবাইকে একসাথে কাজ করতে, এবং সেই কাজটা করার জন্যই কিন্তু আমাদের এই আগামী 4 তারিখের এই উদ্যোগটা নেওয়া হয়েছে, এবং আমরা আশা করছি সেখান থেকে একটা অর্থবহ একটা প্রস্তাবনা আমরা সরকারকে দিতে পারবো, যেটা আমাদের মাননীয় ভাইস প্রেসিডেন্ট সাহেব একটু আগে বলে গেছেন। কিন্তু আমাদের কোনোটাই কিন্তু কম গুরুত্বপূর্ণ না। জীবনও গুরুত্বপূর্ণ, জীবিকাও গুরুত্বপূর্ণ। এই দুইটাকে এখন কিভাবে সমন্বয় করে আমাদের বিজনেস কত হবে, মানুষও বেঁচে থাকবে, সেটার একটা দিক নির্দেশনা পাওয়ার জন্য কিন্তু আগামী 4 তারিখে আমাদের এই প্রোগ্রাম। জনাব মোশাররফ হোসেন, আপনাকে ধন্যবাদ। আমরা আবার চলে আসছি জনাব কাজী মাহমুদ আপনার কাছে। আর এরই ফাঁকে আমি বলে রাখতে চাই, বিএইচআরও আয়োজিত যে লাইভস ভার্সাস লাইভলিহুড প্রোগ্রামের ডিজিটাল মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে সিএনএ কেবল নিউজ ইন্টারন্যাশনাল। দর্শক আপনারা হয়তো অনেকেই জানেন এই বিষয়টি নিয়ে। আর আমরা আশা করি যে এই প্রোগ্রামটা অনেক সুন্দর একটি প্রোগ্রাম হবে। এরই ধারাবাহিকতা অনুসারে কিংবা এরই পরিপ্রেক্ষিতে আমরা আসলে পূর্ব প্রস্তুতিমূলক কিংবা প্রি প্রমোশনাল একটা শো করছি আজকে। এখন আমি কাজী আহমেদ আপনার কাছে আসতে চাই, যে আপনার মাধ্যমে জানতে চাই যে এই যে লাইভস ভার্সাস লাইভলিহুড প্রোগ্রামটি যে আপনারা যে আয়োজন করতে চাচ্ছেন বিএইচআরও উদ্যোগে, এই প্রোগ্রামে আপনাদের এখানে কারা কারা থাকবে কিংবা কবে অনুষ্ঠানটা হবে, যদি এই বিষয়ে একটু বলতেন। আমার শ্রদ্ধেয় প্রেসিডেন্ট মোশাররফ হোসেন সাহেব অলরেডি কিছুটা বলেছেন, বাট স্পেসিফিকলি অডিয়েন্স আজকে যেহেতু আরো স্পেসিফিকলি জানলে সুবিধা হবে, আমি একটু খুব স্পষ্ট করেই বলছি। আমাদের এই প্রোগ্রামটি ইংরেজিতে যে নামকরণ হয়েছে লাইভস ভার্সেস লাইভলিহুডস, তার মানে জীবন বনাম জীবিকা, এবং সাবটাইটেল করা হয়েছে যে এর চ্যালেঞ্জ কি, কি অপরচুনিটি আছে, এবং ওয়ে ফরওয়ার্ড। আবারও বলবো, প্রেসিডেন্ট মোশাররফ হোসেন বলেছেন যে একটা দিক নির্দেশনা বের করে আনাই আমাদের উদ্দেশ্য। আমি এই প্রসঙ্গে একটু বলে রাখতে চাই দর্শকদেরকে, এই পলিসি ডায়ালগের এটা দিয়েই এক ধরনের বলতে পারেন মাত্র শুরু। আমরা গত সপ্তাহেই প্রি বাজেট আলোচনা করেছি, সেটা ফাইন্যান্স মিনিস্ট্রিকে পাঠানো হয়েছে, এবং আমরা ডিউ ডিলিজেন্স করেছি, প্রত্যেকে যেমন প্রতিটা অর্গানাইজেশনই করে, আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। এবার আমরা একটা লং টার্ম কাজে হাত দিচ্ছি, যে বাংলাদেশের নানান ধরনের পলিসির রেকমেন্ডেশনস আমরা করতে পারবো, কিন্তু খুব সময় উপযোগী হচ্ছে এখন, যেহেতু লকডাউন নেই, সিলেক্টেড থাকতে পারে কিন্তু ব্রডলি নেই। আর সেই জন্য এই লাইভস ভার্সেস লাইভলিহুড, জীবন বনাম জীবিকার কাজটি। তো আমরা প্রথমেই ইচ্ছা করে চেয়েছি যে আমাদের মধ্যে একজন ফর্মার সেক্রেটারি, ফর্মার এনআরবি চেয়ারপারসন, যিনি কিনা বর্তমানে ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানিরও ম্যানেজিং ডিরেক্টর, নাম বলছি, উনি হচ্ছেন মোহাম্মদ গোলাম হোসেন, এ ভেরি ফাইন গভর্নমেন্ট হাই অফিসিয়াল, ফর্মার গভর্নমেন্ট হাই অফিসিয়াল। ওনার অনেক সময় দেখা যায় কারেন্ট গভর্নমেন্ট অফিসিয়াল থাকলে অনেক কিছু বলা যায় না, এটা জাস্ট আমি ইনফর্মালি বলছি। তো সেই জন্য আমরা একটু দেখেছি যে কি গভর্নমেন্টের সবচেয়ে ক্লোজলি কাজ করেছে, প্রাইম মিনিস্টার্স অফিসেও কাজ করেছে। তার মানে সরকার কিভাবে চলে, দেশ কিভাবে চলে, এত ক্লিয়ার ধারণা। উনি আমাদের চিফ গেস্ট, এবং আমি এক ধরনের ধারাবাহিকতায় বলবো আমাদের পেট্রন এই প্রোগ্রাম আর কেউ নন, শ্রদ্ধেয় প্রেসিডেন্ট মোশাররফ হোসেন সাহেব। তো তারপরে আসেন আমাদের ব্যাংক, একটা বড় জায়গা আমাদের সেন্ট্রাল, তার মানে সেন্ট্রাল ব্যাংকের ডিরেক্টর আফতাবুল ইসলাম আমাদের মাঝে আছেন। উনিও ফর্মার প্রেসিডেন্ট অফ আমেরিকান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশ, AmCham। আমি তাড়াতাড়ি বাকি লিস্টগুলো একটু বলে যাচ্ছি যাতে অডিয়েন্সও তো জানতে পারেন। এরপরে আমি বলবো আছেন আমাদের সাথে কারেন্ট প্রেসিডেন্ট অফ আমেরিকান চেম্বার অফ কমার্স সৈয়দ এরশাদ আহমেদ, যিনি চমৎকারভাবে তার দায়িত্ব পালন করেছেন, এবং উনি ফর্মার প্রেসিডেন্ট ফরেন ইনভেস্টর চেম্বার অফ কমার্স। আপনি জানেন যে ফরেন ইনভেস্টররাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ রোল প্লে করবে, তাদের ব্যবসাকে অপারেশনাল রাখা, দেশে রাখা ইত্যাদি। তারপর আমি উল্লেখ করব আমাদের ডিসিসিআই সিনিয়র ভাইস প্রেসিডেন্টের কথা, NKA মবিন, হ্যাঁ, ওনার কথা বলবো। পাশাপাশি উনি ম্যানেজিং ডিরেক্টর অফ এভারগ্রিন ক্রেডিট রেটিং। এরপরে যাদের কথা বলবো, আমরা সবাই আছি FBHRO-তে, প্রত্যেকেই ফাউন্ডার ডিরেক্টর। আমি নিজে আছি মডারেশনে। MC-তে আছেন প্রফেসর মঈনুদ্দিন চৌধুরী, আপনি ওনাকে ভালো করেই চিনেন। আর এর পাশাপাশিও আছেন আমাদের
যিনি একজন প্যানেল স্পিকার, আজকে যাকে আমরা এখানে একটু মিস করছি, বাট আশা করি কিছুক্ষণের মধ্যে যদি চলে আসেন তাহলে তার কথা শুনতে, উনি জেন্ডার পার্সপেক্টিভটা নিয়ে আসবেন। আমাদের প্রিয় নীলুফার করিম, শি ইজ দ্য প্রেসিডেন্ট অফ উইমেন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন। এই যে আপনাকে বলেছিলাম, অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট একদিকে আছে, চেম্বারের প্রেসিডেন্ট আছে, এবং ফেডারেশনের প্রেসিডেন্টও আছে। তার মানে আমাদের কিন্তু চমৎকার একটা ফাইনালি আমি বলবো আমাদের এই কনটেক্সটটা সেট করবে। এই যে কনসেপ্টটা নিয়ে আমি কিছু চিন্তা করছি, কিন্তু আমাদের চেম্বার থেকে, আমাদের ফেডারেশন থেকে যিনি মিটিং এ সর্বপ্রথম এই প্রপোজ করলেন এই টপিকটা, ওনার নাম হচ্ছে মোহাম্মদ মনিরুল ইসলাম, FCMA। উনি আবার প্রেসিডেন্ট অফ আরেকটা অ্যাসোসিয়েশন, আমরা বলি বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল HR সোসাইটি। পাশাপাশি উনি এই মুহূর্তে কি বলবো, সেক্রেটারি অফ ICMAB। উনি প্রত্যেকে আমরা এক একজন এক এক দিকের মানুষ। সুন্দর সময় শনিবার, আমরা উইকডেজে না করে শনিবারে করেছি ঠান্ডা মাথায়। আবার 8টা থেকে শুরু হবে এবং 9:30 পর্যন্ত যাবে। যেহেতু আপনি জানতে চেয়েছিলেন, আপনার মাধ্যমে আমার সব অডিয়েন্সকে আমরা জানিয়ে রাখলাম। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে জনাব মোশাররফ হোসেন। আপনার কাছে এই মুহূর্তে আসতে চাই, এই মুহূর্তে একটু জানতে চাই যে বাংলাদেশের মানব সম্পদ ব্যবস্থাপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা কোথায়, এবং আমাদেরকে কি কি চ্যালেঞ্জ ফেস করতে হয়, এই বিষয়ে যদি বলতেন। ধন্যবাদ, আপনি বলেছেন ভালো। এবং আমি বলি যে আল্লাহ পাক বলছেন যে মানুষ শ্রেষ্ঠ সম্পদ, এবং বাংলাদেশে এটা প্রমাণ হয়ে গেছে যে সকল সম্পদ শেষ হয়ে যাওয়ার পথে গেলেও আমাদের মানব সম্পদ দিয়ে কিন্তু বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে। এবং মানব সম্পদের একটা বিরাট একটা মানে খুব ভালো সময় যাচ্ছে, যে যেটাকে ডেমোগ্রাফাররা বলেন যে ডেমোগ্রাফিক একটা ডিভিডেন্ড টাইমও বাংলাদেশ এখন পার করছেন, যেটাতে বলা হয় যে ইয়াং জেনারেশনের সংখ্যাটা বেশি, এবং যে দেশে যত বেশি ইয়াং জেনারেশন থাকে সেই দেশটাই সাধারণত অ্যাডভান্টেজটা বেশি নিতে পারে। এরকম একটা সুলক্ষণে কিন্তু আমরা আছি। কিন্তু দুঃখজনক হলে সত্য যে বাংলাদেশের মানব সম্পদ উন্নয়ন এবং ব্যবস্থাপনার জন্য সেইভাবে কিন্তু সরকারি বেসরকারি ভাবে খুব যে বেশি একটা প্রায়োরিটি সেটা কিন্তু নাই। আপনি যদি দেখেন যে আমাদের যে এত বড় বাজেট আমাদের পেশ হয়েছে, 5,68,00,000 কোটি টাকার, সেখানে আপনি দেখেন যে সরাসরি মানব সম্পদ উন্নয়নের জন্য কিন্তু খুব বড় কোনো বাজেট এখানে উপস্থাপন হয় নাই। তো প্রথম চ্যালেঞ্জ হলো যে আমরা মনে হয় এই যে সত্যিকারের কাজে কর্মে যে মানব সম্পদ যে একটা শ্রেষ্ঠ সম্পদ, এই রিয়েলাইজেশনটা কিন্তু আমরা প্রকাশ করতে পারছি না। এটা একটা বিরাট চ্যালেঞ্জ। আমরা মুখে মুখে বলছি, কিন্তু বাস্তবে মানব সম্পদের জন্য, মানব সম্পদকে যে কাজে লাগানোর জন্য যে কার্যক্রম, সেই জায়গাটাতে আমি মানে একটা বিরাট চ্যালেঞ্জ দেখছি। যেমন ধরেন, দুঃখজনক হলো সত্য যে আমাদের একটা HR মিনিস্ট্রি নাই, যে মানব সম্পদের উপর ভিত্তি করে আমরা মধ্যমায়ের দেশের দিকে যাচ্ছি বা উন্নত দেশ হব, সেটা করার জন্য যারা সাকসেস ফ্যাক্টর হিসাবে অলরেডি প্রমাণিত, মালয়েশিয়ার কথা বলতে পারি, ইন্ডিয়ার কথা বলতে পারি, আমাদের সেই মানব সম্পদ মন্ত্রণালয়টাই কিন্তু এখন পর্যন্ত আমরা করতে পারলাম না, যেটা গত 12 বছর যাবত আমরা কিন্তু এই দাবিটা করে যাচ্ছি। 1 নাম্বার। 2 নাম্বার হলো, আপনি দেখেন যে একটা বড় একটা চ্যালেঞ্জ আমাদের, সেটা হলো যে মানব সম্পদ নিয়ে কাজ করেন বাংলাদেশের 4-5টা মন্ত্রণালয় আছে, এবং দেখেন ওই একটা কাজ যখন 4-5 জায়গায় ভাগ হয়ে যাবে, এটা একটা বড় চ্যালেঞ্জ। যেমন ধরেন, মানব সম্পদ সৃষ্টির জায়গাটা কোথায়? শিক্ষা বা প্রাইমারি শিক্ষা। এই শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে 2 ভাগ, একটা হলো প্রাইমারি শিক্ষা, আর একটা হলো আমাদের যে উচ্চ শিক্ষা যেটা। তারপরে আমাদের মানব সম্পদের মধ্যে আবার মানে যারা মানে মন্ত্রণালয় যেটা কাজে লাগানোর জন্য, ওখানে আবার আরেক চ্যালেঞ্জ যে আমাদের একটা লেবার মিনিস্ট্রি আছে, আবার আমাদের বৈদেশিক কর্মসংস্থানের জন্য আরেকটা মন্ত্রণালয় আছে। সেখানেও কিন্তু একটা কনফিউশন, কারণ বৈদেশিক কর্মসংস্থান যে মন্ত্রণালয়, তারাও কিন্তু লেবার শ্রেণীর লোকই পাঠাচ্ছে বিদেশে। আচ্ছা, তারপরে আসেন আবার যে মোটা দাগে আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয় একটা আছে। এই যে 4-5টা মন্ত্রণালয়ের সাথে সমন্বয় রক্ষা করে কাজ করা, এটাও কিন্তু একটা চ্যালেঞ্জ। তো সেজন্য আমি মনে করি আর কি যে এটা একটা চ্যালেঞ্জ। আরেকটা হলো যে আমাদের আবার গত বছর বা এর আগের বছর যে স্কিল ডেভেলপমেন্ট অথরিটি একটা সরকার করেছেন,
এবং সেটার জন্য গত বছরের বাজেটে 100 কোটি টাকা বরাদ্দ করেছিলেন, কিন্তু এই বছর এরকম কোনো আমরা দেখি নাই। এখন আমাদের যে প্রমাণ, যে আমাদের পরিচয়টা হয়ে গেছে বিশ্ব দরবারে যে আমরা একটা আনস্কিল লেবার মার্কেট, আমরা আনস্কিল লেবার সাপ্লাই করি, এটাও কিন্তু আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। আমরা তাহলে স্কিল ডেভেলপটা করতে পারছি না, সরকারি ভাবেও না বেসরকারি ভাবে। আমি আপনাকে খুব দুঃখজনক কথা বলি, আমাদের প্রথম কথা হলো যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ব্যাপারে সরকারি বেসরকারি পর্যায়ে বিরাট বড় একটা অনীহা রয়ে গেছে। আমাদের কাজী সাহেব, আমি ওনাকে বলি যে উনি বাংলাদেশের 1 নাম্বার ট্রেনার বা লিডারশিপ ট্রেনার, উনি এখানে আজকে আছে, ওনাকে আমি সাক্ষী রেখে বলি যে হাতে গোনা কয়েকটা অর্গানাইজেশন ছাড়া ট্রেনিং ডেভেলপমেন্টে কোনো টাকা পয়সা বাজেটও নাই, তারা এটা করতেও চাচ্ছে না। এবং আরো সত্য কথা হলো যে বহু লোক ছুটি নিয়ে গোপনে নিজের ট্রেনিং করে, কারণ ডেভেলপমেন্টটা তারা করতে। তো সেক্ষেত্রে আমি যেটা মনে করি যে আমাদের দেশের বড় চ্যালেঞ্জ হলো আমাদের মানব সম্পদ আছে, কিন্তু মানব সম্পদকে তৈরি করার জন্য সরকারি বেসরকারি যে প্রায়োরিটিটা সেট করা দরকার, নেসেসারি বাজেট করা দরকার, ফ্রেমওয়ার্ক থাকার দরকার, এই চ্যালেঞ্জগুলির জন্য আমরা কিন্তু কাজগুলি করতে পারছি না। এবং আপনি দেখেন যে কয়টা প্রতিষ্ঠানই ট্রেনিং ডেভেলপমেন্ট নিয়ে ভালো কাজ করছেন, তারাই কিন্তু সাকসেসফুল অর্গানাইজেশন। এবং এই সাকসেসটাকে যদি আনতে হয় তাহলে কিন্তু আমাদের এই জায়গাটাকে ফোকাস করতে হবে। বাংলাদেশে এখনো প্রতিষ্ঠান বেদে 1 থেকে 5 জন লোক মিলে একজনের লোক, 3 থেকে 5 জন লোক মিলে একজনের কাজ করেন, কারণ আমাদের সেভাবে স্কিলটা নাই। তো আমি যেটা মনে করি বাস্তবে আমাদের এই বড় চ্যালেঞ্জটা হলো যে সরকারের এবং আমাদের যে মালিক পক্ষ তাদের প্রায়োরিটির মধ্যে আমাদের এখানে আনতে পারে, এটাকে আমাদের আনাটা একটা বিরাট চ্যালেঞ্জ। আর 2 নাম্বার হলো যে মানব সম্পদের রিকগনিশনটাও কিন্তু ওইভাবে আসে না, যে এটা যে নাম্বার 1 রিসোর্স এবং এটাকে যে আমাদের রক্ষা করতে হবে, ডেভেলপমেন্ট করতে হবে, সেই জায়গাটাতে কিন্তু নাই। এই করোনা প্যান্ডেমিকের মতো বহু অর্গানাইজেশন বলছে আমার অফিসে তোমার আসতে হবে, কিভাবে আসতে হবে আমি জানি না। আজকে একজন হেড অফ এইচআর এর সাথে কথা হলে বললো যে উনি এই পুরা প্যান্ডেমিকে একদিনও ছুটি কাটাইতে পারেন নাই, প্রতিদিন আসতে হয়েছে, না হলে চাকরি থাকবে না। এবং উনি আসা মানে ওই অর্গানাইজেশনে সবাই আসতে হবে। তো জিজ্ঞাসা করলাম যে প্রোটেকশন কি, বললো যে না, প্রোটেকশনের কোনো কিছু নাই, এটা আপনার চাকরি, আপনার প্রোটেকশন, আপনি বেতন পাইতেছেন, কিভাবে আসবেন, কিভাবে যাবেন। এই যে মানে মানুষকে তো আর মানুষের মতন ডিল করা হচ্ছে না, মানুষকে অন্যান্য যন্ত্রপাতি বা অ্যাসেটের মতন ডিল করা হচ্ছে। এটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ, যে আমরা মানুষকে মানুষের মতন রিকগনিশনটা অর্গানাইজেশন আমরা দিতে পারি নাই অনেক জায়গায়। তো আমি মনে করি যে আমাদের এই প্রোগ্রামটা যেটা আমরা করার চেষ্টা করছি আগামী 4 তারিখে, সেখানে অনেক আপনারা অলরেডি শুনেছেন আমাদের মাননীয় ভাইস প্রেসিডেন্টের কাছে ফেডারেশনের যে কারা কারা আসছে। আসলে তারা একদিকে সরকারের, আরেকদিকে প্রাইভেট সেক্টর, আরেকদিকে বিভিন্ন চেম্বার ফেডারেশন, আর আমরা তো এইচআর ফেডারেশন মিলে, আমার মনে হয় যে কম্বাইনেশনটা একটা দারুণ কম্বাইনেশন হয়েছে। এবং সেখান থেকে একটা কিছু বের হয়ে আসলে আমার মনে হয় সরকারও এটাকে একটা গুরুত্ব দেবে। তো ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক, আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান আমাদের সম্মানিত অতিথিদেরকে, আমরা আপনাদের প্রশ্নগুলো আমাদের সম্মানিত অতিথিদের সামনে তুলে ধরবো, তারা হয়তো তাদের সময় করে সে বিষয়ে কথা বলবেন। আর দর্শক, আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই, আমাদের সাথে যুক্ত হওয়ার কথা ছিল এফবিএইচআরও এর সম্মানিত পরিচালক নীলুফার করিম আপা, কিন্তু তার নেট কানেকশন প্রবলেমের কারণে তিনি আমাদের সাথে এই সময় সংযুক্ত হতে পারছেন না। আমরা আশা করছি তার যে বিষয়গুলো নিয়ে কথা বলার কথা ছিল, আমরা আমাদের সম্মানিত 2 জন গেস্টের কাছ থেকে সেই বিষয়গুলো নিয়ে জেনে নেব। আমি এই মুহূর্তে কাজী আহমেদ, কাজী ভাই আপনার কাছে আসতে চাই, আপনার মাধ্যমে জানতে চাই যে এই যে লাইভস ভার্সাস লাইভলিহুডস প্রোগ্রামের মধ্য দিয়ে নারী সমাজ আসলে কিভাবে উপকৃত হবে, কিংবা তাদের জন্য কি ধরনের আশার বাণী থাকছে, যদি এই বিষয়ে বলতেন। আমার এই প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমি একটা ইমেজ একটু দেখাতে চাই, যদি সম্ভব হয়। আমি একটু যাচ্ছি যে আমাদের এই প্রোগ্রামের ইভেন্টের যে একটা ইমেজ তৈরি করা হয়েছে, সেটা কিছুক্ষণ দেখাতে, যাতে অডিয়েন্স এটা দেখার একটু সুযোগ পায়। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, না? ইমেজটা কি ভিজিবল হয়েছে? সবাই কি দেখতে পাচ্ছেন? আমরা এখন দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ব্যক্তিদের কথা বলছেন। সবচেয়ে বায়ের নিচে যিনি আছেন, উনি যেহেতু এই মুহূর্তে নাই, কিন্তু ওনার ছবিটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন, নীলুফার করিম। উনি প্রেসিডেন্ট উইমেন
এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন, অনেক প্রাচীন, অনেক মানুষের অনেক বিখ্যাত একটা অর্গানাইজেশন, আর পাশাপাশি তো উনি আমাদের ফাউন্ডার ডিরেক্টর আছেন। তো আমি ওনার পক্ষ হয়ে আমি এইটুকু শুধু বলবো যে ওনার সঙ্গে যখন আমার কথা হয় আমি দেখেছি উনি একটা বিষয় খুব বড়ভাবে তুলে আনেন, যারা ক্ষুদ্র নারী ব্যবসায়ী এখানে মানে অগণিত, এবং তারা ছোট কাজ করেন এবং তারা ব্যাংক থেকে ছোট লোন নিতে পারেন, এবং এই অবস্থায় তাদের বিক্রি, এবং সবাই কিন্তু এত টেকনোলজিক্যালি অ্যাডভান্সড না, সো উইমেনরা কিন্তু করতে আরো বেশি এফেক্টেড হয়েছে মেলদের চেয়ে, এরকম একটা কথা বললে ভুল হবে না। আমার মনে হয় আরো অ্যাড করতে পারেন আমার প্রেসিডেন্ট, কিন্তু আমি এইভাবেই দেখছি। আমি অনেক উইমেন উদ্যোক্তাদের জন্য কাজ করার সময় আমি উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ, তারপরে আরো অনেক উইমেন উদ্যোক্তাদের সঙ্গে ক্যাপাসিটি বিল্ডিং এ কাজ করেছি। সো আমি দেখেছি যে তাদের কন্ট্রিবিউশন চমৎকার, এবং তারা যেইভাবে এই ডুয়েল ম্যানেজমেন্টটা করেন, আর অনেকেই আমরা তো ছেলেরা কিছু কম করেও পাই নর্মাল সময়, এখনকার কথা ভিন্ন। আমি নিজেও রান্নাঘরে যাচ্ছি, আমি নিজেও বাসায় আছি, নানান দায়িত্ব পালন করছি, কিন্তু অন্যান্য সময় উইমেন উদ্যোক্তারা দেখা গেছেন একদিকে সন্তানের খবরও নিচ্ছেন কি স্কুল থেকে ফিরলো কিনা, পাশাপাশি তাকে এই প্রোডাক্ট ডিজাইন, ডেভেলপমেন্ট, ক্যাপাসিটি বিল্ডিং, লোনস, বিক্রি, রিসিভেবলস সব ম্যানেজ করতে হয়। তো সেই অবস্থায় এই সময় কিছু পলিসি, উইমেনদের জন্য স্পেশাল কিছু পলিসির প্রেসক্রিপশন আসবে। আমি এটা প্রেডিক্ট করতে চাই না, ওই আলাপটা ওখানেই হবে, কিন্তু আমি শিওর যে এর ফলে আমাদের নারী উদ্যোক্তারা আরো বেশি বেনিফিটেড হবেন। হয়তো দেখা যাবে এই দারাজ সাথে আরো নারী উদ্যোক্তা যুক্ত হবেন, কারণ তাদের আছে টেকনোলজি, আর আমাদের নারী উদ্যোক্তাদের আছেন আমাদের প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস। তো আমি সুযোগটা নিলাম আমাদের যারা কি বলবো এই প্রোডাক্ট আমাদের আজকের প্রোগ্রামে স্পন্সরশিপ করেছেন, অনেক ধন্যবাদ জানাই। আমার পয়েন্ট এইটুকুনি বলছি, মেবি মোশাররফ ভাই অ্যাড করতে পারেন বা আপনি পরবর্তী ইয়েতে চলে যেতে পারেন। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। আমরা মোশাররফ ভাই আপনার মাধ্যমে আরেকটু জানতে চাই, আমরা কিন্তু নারীদের জন্য কি থাকছে কিংবা নারীরা কিভাবে উপকৃত হতে পারে সে বিষয়ে জানলাম। তরুণ যারা প্রফেশনাল আছে কিংবা তরুণ যারা পেশাজীবী আছে তাদের উদ্দেশ্যে যদি এই প্রোগ্রাম এবং তাদের সাথে সমন্বিত যে অবস্থা এই বিষয়ে বলতেন। ধন্যবাদ আপনাকে। আমি একটু নারীদের বিষয়টা একটু হালকা যোগ করে তারপর আমি তরুণদের দিকে আসতে চাই। আমি আসলে এই নারীদের বিষয়টা নিয়ে একটু কাজী ভাই যা বলছেন তার সাথে একটু যোগ করতে চাই। আপনি যদি দেখেন করোনাতে আমি বলেছি যে মানুষই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, এর মধ্যে যদি আপনি আবার দেখেন নারী কর্মীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা কিন্তু দুঃখজনক হলেও সত্য। আপনি দেখেন যে আমাদের যে ফিমেল ইন্টেন্সিভ যে ইন্ডাস্ট্রিগুলি আছে বাংলাদেশে, আপনি আরএমজি সেক্টর বলেন, আমাদের মানে হসপিটালিটি ইন্ডাস্ট্রিটা দেখেন, আমাদের যে মানে শপিং মল বা মানে শপস এন্ড এস্টাবলিশমেন্ট আছে, এখানে কিন্তু আমাদের নারীরাও এমনি সমান না। বাংলাদেশের নারীদের সংখ্যা কর্মক্ষেত্রে কম, কিন্তু তার মধ্যে যে সেক্টরগুলিতে সবচেয়ে বেশি তারাই কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এই ক্ষতিগ্রস্তটা মানে যতটা না মানে প্রয়োজনে তার চেয়ে আসলে আমাদের সেই পুরনো ধ্যান ধারণাটার জন্য। তো সেজন্য এই বিষয়টাও আমরা একটু তুলে ধরার চেষ্টা করব যে আসলে আমরা যেভাবে নারীদেরকে মানে দীর্ঘদিন যাবৎ দেখে আসছি, তাদের এই দৃষ্টিভঙ্গিটাও পরিবর্তন করা দরকার, কারণ তাতে করে বঞ্চিত হয়েছে। আপনি যদি দেখেন ইন জেনারেল, আমরা যদি আরএমজি সেক্টরে দেখি, ক্ষতিগ্রস্ত কিন্তু ওখানে নারীরা বেশি হয়েছে। দুই একটা কোম্পানি আছে তারা কিন্তু, আমাদের এক ভাই আছেন যেমন আজাদ সাহেব আছেন, এমএইচসি গ্রুপ সম্ভবত, তো উনি আমাকে ওই দিন বললেন যে তাদের এখানে 100% লোক পুরা পিরিয়ডে বেতন পেয়েছেন, ইভেন ইনক্রিমেন্টটা পর্যন্ত তারা এখন এফেক্টিভ জানুয়ারি থেকে দিচ্ছেন। এরকম ভালো ভালো কিছু এক্সাম্পল আছে, কিন্তু বাস্তবে বেশিরভাগই কিন্তু নারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো একটা সাইড। আর আপনি আমাকে যে মূল প্রশ্ন যেটা করেছেন যে তরুণদের বিষয়টা,
আসলে আমাদের দেশে এখন পর্যন্ত একটা ধ্যান ধারণা রয়ে গেছেন যে তরুণরা একটু কাজ কম পারে, তাদের অভিজ্ঞতা কম। এই ধারণাটা পুরোপুরি রং। আপনি গত কিছুদিন আগে 3-4 দিন আগে একটা প্রোগ্রামে আমাকে একজন প্রশ্ন করলো যে লিফু সিস্টেমে এখন যে কর্মী ছাঁটাই হচ্ছে, অর্থাৎ পুরনো লোকরা থেকে যাচ্ছে, তরুণরা চাকরিচ্যুত হয়ে যাচ্ছে। তো এই জায়গাটাতে একটা বিরাট বড় একটা রোল কিন্তু আমরা ফেডারেশন নিয়েছি, এবং আপনি আমার সাথে ফেসবুকে আছেন, আপনি নিশ্চয়ই দেখেছেন যে আমি এটার বিপক্ষে একটা অবস্থান নিয়ে একটা পোস্টিং দিয়েছি, এবং অনেকেই এটাকে সাপোর্ট করেছেন যে আসলে এখন মানে যদি কর্মী কমাতেই হয় সেটা পারফরমেন্সের ভিত্তিতে হওয়া উচিত, শুধুমাত্র র্যাঙ্ক অফ সার্ভিসের জন্য করে আমাদের যে ইয়াং জেনারেশন যারা খুব ভাইব্রেন্টলি কাজ করতে পারে, যাদের টেকনোলজিক্যাল নো হাউটা অনেক বেশি, তাদেরকে বের করে দিয়ে অর্গানাইজেশন কিন্তু লাভবান হবে না। আমরা চাই যে অর্গানাইজেশনগুলি সাকসেসফুল হোক, এবং অর্গানাইজেশনগুলি পারফর্ম করা মানে দেশ পারফর্ম করছে। তো সেই জায়গাটাতে আমাদের তরুণরা যেন কোনোভাবে তারা হতাশ না হয়ে যায়, তারা যেন চাকরিচ্যুত না হয়ে যায়, সেই বিষয়টা কিন্তু আমাদের দেখতে হবে, এবং সেই বিষয়টা আমরা আগামী 4 তারিখের প্রোগ্রামে আমরা নিয়ে আসবো। আমি বিগিনিং এ বলেছি যে এখন উই আর পাসিং থ্রু এ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড টাইম, যেখানে আপনার জাপান বা অন্যান্য দেশ যখন তারা এই সুযোগটা পেয়েছিল, তারা কিন্তু এটার মাধ্যমে ধনী দেশ হয়ে গেছে। আমরা তো কিন্তু যে বিহেভটা করছি উল্টা বিহেভ করছি, যেখানে আমাদের তরুণদেরকে আরো বেশি করে তাদেরকে গুরুত্ব দেওয়া দরকার, তাদের কাজে লাগানোর দরকার, তাদের মেধার দক্ষতাটাকে বাড়ানোর দরকার। সেখানে আমরা যেটা করছি আমাদের সেই ব্রিটিশ আমলের কি একটা লাস্ট ইন ফার্স্ট আউট এরকম একটা সিস্টেমের মাধ্যমে এত তরুণরা তো চাকরি খুব একটা পাচ্ছি না, যারা পাচ্ছিল এই ফর্মুলাতে ফেরলে তাদেরকে এখন কিন্তু বের করে দেওয়া হচ্ছে। তো এইখানে এই উল্টো নীতিগুলিও আমাদের কিন্তু ইয়ে করতে হবে। এবং আমাদের একজন ব্যারিস্টার আমার ফেসবুকে লিখছেন যে উনিও ফিল করেন, ব্যারিস্টার ওমর আমাদের বন্ধু মানুষ, বলছেন যে এটা করা দরকার, এবং যেহেতু একটা আইনের ব্যাপার সেক্ষেত্রে এটাকে একটু লেজিসলেটিভ চেঞ্জ লাগবে। আমি যেটা বলতে চাই যে হ্যাঁ, সেটা হলো 5-10% যারা সরকারি চাকরি করে, কিন্তু যারা বেসরকারি চাকরি করেন তাদের বেলায় তো এই লিভ কোনো সমস্যা নেই। এটা আমাদের মাইন্ডসেটের ব্যাপার। আমরা যেহেতু দেখছি যে এটা একটা সিস্টেম আছে, ওটাকে আমরা মানে চালু করেছি। তো সেজন্য আমার যেটা রিকোয়েস্ট থাকবে এমপ্লয়ারদের কাছে, এবং ওই দিনও আমি এই কথাটা বলবো যে আমরা তরুণ সমাজকে উপকৃত করে দেশ কিন্তু আগাবে না। জেলা আমাদের বলা আছে যে এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার, এই সমস্ত কথা আমরা অনেক আগে শুনেছি। কাজে এখন তরুণদেরকে বাদ দিয়ে তাদেরকে লেস প্রায়োরিটি দিয়ে দেশের উন্নয়ন করা সম্ভব না, এবং সেই কথাটা আমাদের ফেডারেশন, যেহেতু আমরা হিউম্যান রিসোর্স নিয়ে আমরা কাজ করি, আমরা কিন্তু খুব জোরালো ভাবে কথা বলার চেষ্টা করছি, এখনো বলছি, ভবিষ্যতে বলবো। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে আমাদের শো প্রায়, আমাদের এই আজকের এই অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছি। আমরা সর্বশেষে কাজী এম আহমেদ আপনার মাধ্যমে জানতে চাই যে সর্বশেষে দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতে চান। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর দিস কার্টেসি। আমি বলবো প্রথমে যে কথাটা বলে শুরু করেছিলাম, আমাদের অডিয়েন্সের মধ্যে একটা মজার কনফিউশন আছে। সেটা হচ্ছে এরকম যে এক এক অর্গানাইজেশনের এক এক রোল থাকে, তারা ধরতে পারেন না একটা চেম্বার কি, একটা অ্যাসোসিয়েশন কি, একটা ফেডারেশন কি। আমি বলবো বাংলাদেশের সরকার স্বীকৃত একমাত্র এইচআর ফেডারেশন হচ্ছে এফবিএইচআরও, এবং সেই জন্য আমরা আজ থেকে 2 বছর আগেও এই সংস্থাটি ছিল না, আমরা ফাউন্ডিং মেম্বাররা সবাই মিলে এটাকে করেছি। প্রশ্ন হচ্ছে এখানে আমাদের যে কাজগুলো করে যাচ্ছি সময় লাগবে, কিন্তু আপনারা সিএনআই যেভাবে আমাদের সাথে থাকা শুরু করেছেন, আমরা ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি আমাদের যে ক্যাম্পেইন, আমাদের যে অ্যাডভোকেসি, বিশেষ করে জায়গায় আমরা গবেষণা করব আর আমরা পলিসি রেকমেন্ডেশন দেব। যেভাবে ইকোনমিক দিকে সিপিডি করছে, আমরা বলতে কোনো বাধা নেই, আপনাকে বলতে পারি আমরা বাংলাদেশের বেস্ট ফিল্ডে যারা যেটা করছে, এফবিসিসিআই যদি হয় জেনারেলি সবচেয়ে বড় ফেডারেশন, আমরা হচ্ছে মানব সম্পদ নিয়ে যে সমস্ত অর্গানাইজেশন কাজ করেন খুব ডাইরেক্টলি, তাদের সেই রকম একটি ফেডারেশন। তবে সেখানে আমরা ফিনান্সিয়াল দিক, অন্যান্য দিক নিয়ে কথা বলি, আমরা মানব সম্পদের উন্নয়ন নিয়ে আমাদের সবচেয়ে বড় ভাবনা, যেটা আমাদের প্রেসিডেন্ট সুন্দর করে নিয়ে আসলেন। যেই দেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে এই সুযোগ আছে, যেটা 2041 সালের পর আর থাকবে না, এখনই তো সময়।
তো এই বলে, আর আমি একজনকে ধন্যবাদ না জানালে আমার কথাটা কমপ্লিট হবে না এখানে। অবশ্যই তার সঙ্গে সঙ্গে আপনাকে আরো বড় ধন্যবাদ, কিন্তু আমাদের একজন ফাউন্ডিং মেম্বার, যিনি প্রেসিডেন্ট অ্যান্ড ফাউন্ডার অফ SLSD, সোসাইটি ফর লিডারশিপ স্কিলস ডেভেলপমেন্ট, প্রফেসর মঈনুদ্দিন চৌধুরী। উনি টিচিং এর পাশাপাশিও আমাদের এই প্রোগ্রামের সাথে অনেক কাজ করছেন এবং আমাদের এই এটাকে সম্ভব করেছেন আমাদের ভিতর থেকে, আমরা জানি। ওনাকে আমি অনেক ধন্যবাদ জানাই আমি, তার সাথে আপনাকে এবং CNI ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আসলে কাজী ভাই যে বিষয়টি বলছিলেন, মঈন ভাই কিন্তু আসলে এই প্রোগ্রামকে সফল করতে অনেক কাজ করে যাচ্ছেন। আমরা মঈন ভাইকে CNI এর আজকে এই অনুষ্ঠানের মাধ্যমেও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। মোশাররফ ভাই, আপনি যদি সংক্ষেপে কিছু বলতেন দর্শকদের উদ্দেশ্যে। আপনাকে ধন্যবাদ, প্রোগ্রামটা আপনি করেছেন। আর এই যে মঈন ভাইয়ের কথা যে বলছেন, যে মঈন ভাইয়ের সম্বন্ধে আর একটা সুখবর দেই। আমরা যে প্রতি বছর যে আমাদের ফেডারেশন থেকে ন্যাশনাল HR কনভেনশন আমরা একটা করি, আপনি জুয়েল সাহেব আপনি গতবারও আমাদের এটাতে অ্যাটেন্ড করেছিলেন। তো এইবার এই অবস্থা দেখে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আমাদের এইবারের ন্যাশনাল কনভেনশনটা হবে ন্যাশনাল কনভেনশন, এবং সেটা মঈন ভাইয়ের মতন একজন যোগ্য লোকেরা আমরা সবাই মিলে বোর্ড, আমরা কিন্তু ওনাকে আমরা এটার চেয়ারম্যান নিযুক্ত করেছি। তো কাজে উনি কনভেনশন চেয়ার, এবং যেহেতু আপনি বলেছেন এবং উনি এই বিষয়ে অনেক অভিজ্ঞ, প্রফেসর মঈনুদ্দিন চৌধুরী, ওনাকে আমরা দায়িত্ব দিয়েছি। এবং দিস উইল বি হিস্ট্রি বাংলাদেশে, যে একটা কনভেনশন কেমন হয়। এগুলো একটা। আরেকটা বিষয় হলো যে আমাদের মাননীয় ভাইস প্রেসিডেন্ট বলেছেন যে হিউম্যান রিসোর্সকে নিয়ে আমরা বিভিন্ন গবেষণা করে পলিসিতে এগুলি নিয়ে আসার জন্য ফেডারেশন কাজ শুরু করে দেবে। এবং আজকে আমি বলতে চাই যে আমাদের এই ফেডারেশনের সাথে দুইটা ইউনিভার্সিটি জড়িত আছে, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ডেফোডিল ইউনিভার্সিটি। এবং তারা আমাদের সাথে জড়িত থাকার সুবিধাটা যেটা হলো যে আমরা রিসার্চ গুলি করতে চাচ্ছি। আপনারা জানেন যে ইউনিভার্সিটি যখন নাকি একটা ফেডারেশনের সাথে জড়িত থাকে, রিসার্চের কাজটা কিন্তু খুব সহজ হয়ে যায়, কারণ ওখানে অনেক প্রফেসর রিসার্চাররা আছে। তো আমরা চেষ্টা করব আমাদের যে মানব সম্পদের যে বেস্ট, যে যত মানে আমাদের কেস আছে ওয়ার্ল্ড ওয়াইড এবং বিভিন্ন ধরনের সাকসেস ফ্যাক্টর আছে, কিভাবে সেগুলিতে পলিসিতে রূপান্তরিত করে বাংলাদেশকে, আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রীর যে একটা স্বপ্ন যে বাংলাদেশকে একটা উন্নত দেশ করা, সেই উন্নত দেশ করতে গেলে বাই দিস টাইম এটা প্রমাণিত হয়ে গেছে, এটা মানব সম্পদের মাধ্যমে করতে হবে বাংলাদেশকে। এবং সেই ধারাবাহিকতার জন্যই কিন্তু আমাদের এই ফেডারেশনের জন্ম 2 বছর আগে। এবং আমরা হয়তো যে কোনো জিনিস যখন প্রথম হয় তখন কিছুটা সমস্যা থাকে, আমরা ইনশাল্লাহ এখন কিন্তু সবাই আমরা দাঁড়িয়ে গেছি, এখন আমাদের মধ্যে সমস্যা নাই এবং কাজ শুরু হয়ে গেছে। আমরা বাজেট সেশনের মাধ্যমে আমরা অনেক বিষয় তুলে ধরেছি, এবং সেখানেও কিন্তু সরকারি বেসরকারি অনেক উচ্চ পদস্থ কর্মকর্তারা ছিলেন, এইবারও থাকবে। এবং আমরা সবাই মিলে আমরা এই ফেডারেশন মাধ্যমে বাংলাদেশের যে হিউম্যান রিসোর্সকে যে সত্যিকারের হিউম্যান ক্যাপিটালে রূপান্তরিত করে অর্থনৈতিক প্রবৃদ্ধি আমরা মানে অর্জন করতে পারি, এবং একটা দেশ কিভাবে, যেমন সিঙ্গাপুরের কথা বলতে পারি, কোনো কিছুই নাই, শুধু মানুষের দ্বারা তারা আজকে একটা ধনী দেশ, সেই এক্সাম্পলও কিন্তু আমাদের আছে, এবং এটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব। এবং বাংলাদেশের মানুষ বিশ্বের বিভিন্ন জায়গায় যেভাবে সাকসেস দেখাচ্ছে, আপনি দেখেন এই যে করোনার যে বিভিন্ন রিসার্চ গবেষণা, এখানেও কিন্তু আমাদের বাংলাদেশের লোকেরা কিন্তু বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিতে বিরাট বড় ভূমিকা পালন করছে। কাজে সময় এসে গেছে, জোয়ার এসে গেছে, এখানে সরকারের সাথে আমরা সরাসরি কাজ করে আমরা কিন্তু প্রমাণ করব এই মানব সম্পদ দিয়ে বাংলাদেশের একদিন ধনী দেশ হবে। তো সেই আশায় আমরা বসে আছি, এবং সেই কাজ করতে গেলে মিডিয়ার সাপোর্ট আমাদের খুব দরকার। আজকে CNI আপনারা আমাদের ফেডারেশনের জন্মলগ্ন থেকে আপনারা আমাদের সাথে আছেন, আজকেও আছেন, 4 তারিখেও থাকবেন, ভবিষ্যতেও থাকবেন, এবং আপনাদের সাথেও আমরা আছি। অন্যান্য মিডিয়া আছে, যেমন আমাদের 4 তারিখের প্রোগ্রামে GTV আমাদের মিডিয়া পার্টনার হয়েছে। তো সবাইকে নিয়ে, কারণ মিডিয়া যে কাজটা করতে পারবে সেই কাজটা কিন্তু আমরা করতে পারবো না। তো আমরা আশায় বসে আছি যে আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ, ফেডারেশন কোনো স্বার্থ না, দেশের স্বার্থে আমরা কাজ করছি, এবং সেই ক্ষেত্রে আমরা আশা করি সবার সহযোগিতা আমরা পাবো। এই বলে আজকে আমি সবাইকে আরেকবার 4 তারিখের 8টার সময় আমাদের প্রোগ্রামকে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।
ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ যারা আজকে শুনছেন, এবং ধন্যবাদ আমাদের মাননীয় ভাইস প্রেসিডেন্ট কাজী আহমেদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আশা করি এবং প্রত্যাশা করি যে মানব সম্পদ উন্নয়নে এবিএইচআর এর সাথে সবসময় সিএনআই কাজ করে যাবে এবং দৃঢ়তার সাথে কাজ করে যাবে, এবং আপনাদেরকে সবসময় আমরা সহযোগিতা করে যাবো অ্যাজ এ ডিজিটাল মিডিয়া হিসেবে। দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় ডিজিটাল মিডিয়া হিসেবে কাজ করছে সিএনআই। আর আমরা আরো আশা করছি যে এবিএইচআর আয়োজিত যে প্রোগ্রামটি লাইভস ভার্সাস লাইভলিহুডস প্রোগ্রামটি আপনারা সুন্দরভাবে সফল করতে পারবেন, আমরাও সাপোর্ট দিয়ে যাব। আর আপনার শত ব্যস্ততার মাঝেও আপনারা দুজন সম্মানিত অতিথি মোশাররফ ভাই এবং কাজী ভাই, আপনারা দুজন শত ব্যস্ততার মাঝেও আজকের এই অনুষ্ঠানে সময় দিলেন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী এপিসোডে। সে পর্যন্ত সুস্থ থাকুন ও ভালো থাকুন।